শাখা সিঁদুর ছাড়াই বরণ হলো বিদ্যা। এদিকে রাজদীপ চ্যাটার্জির সামনে কঠিন জবাব বিদ্যা মুখার্জির। তো কি হতে চলেছে? তো পুরোটাই জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজদীপ রিতকে ফোন করেছে। ফোনটা ধরে রিত বলে, হ্যালো, কে বলছেন? তখন রাজদীপ গভীর হয়ে বলে, আমি তোমার বাবা বলছি। রিত অবাক হয়ে বলে, হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? রাজদীপ তখন বলে, শোনো, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি বিদ্যাকে নিয়ে বাড়ি ফিরে এসো। কথা শুনে রিত তো পুরো হা হয়ে যায়। বলছে, বাবা তুমি কি বলছো? তুমি বলছো কথা? তখন বলে, হ্যাঁ আমি বলছি, আমি ঠিক বলছি। বাড়ির পুত্রবধূকে রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াবে? বিদ্যাকে নিয়ে তুমি এক্ষুনি বাড়ি ফিরে এসো। তোমার মা নিজে বরণ করবে বিদ্যাকে, ঘরে তুলবে। আমি ওকে মেনে নিয়েছি। রীতের চোখে তখন যেন আনন্দের বন্যা বয়ে যায়। রাজদীপ তখন আবারও বলতে থাকে, তুমি না আর এক মুহূর্তের জন্য দেরি করো না, বিদ্যাকে নিয়ে বাড়ি চলে এসো। আমি তোমার মাকে সব বলে দিচ্ছি, সবাই মিলে বরণ করবে বিদ্যাকে, সব নিয়মকানুন পালন করা হবে। আমি আর এসব সহ্য করতে পারছি না। তুমি তো ফাগুনকে ভালোবাসো না, তুমি বিদ্যাকেই ভালোবাসো, তাই বিদ্যাকে মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। রিত খুব খুশি হয়ে যায় এবং বলতে থাকে, বাবা ঠিক আছে, আমি বিদ্যাকে বুঝে নিয়ে চলে আসছি। ফোন কেটে যাওয়ার পরেই সেখানে এসে হাজির হয় রাজরূপ। রাজরূপ জিজ্ঞাসা করে, দাদা কাকে আসতে বললে? বলে, হ্যাঁ আমি বিদ্যাকে আসতে বলছি। তখন রাজদীপ বলে, কেন কেন আসতে বলছো? রাজদীপ তখন রেগে গিয়ে বলে, তোমার এত জানার দরকার কি? আমি কাকে ডাকবো না ডাকবো সেটা আমার ব্যাপার। রাজরূপ তখন শান্ত গলায় বলে, আমি জানি তুমি নিশ্চয়ই কিছু ভেবে বিদ্যাকে আসতে বলছো, তাই না দাদা? কিন্তু দাদা, তুমি বাড়িকে না রাজনীতির মাঠ বানিয়ে ফেলছো। তুমি যা চাচ্ছ সেটা কখনোই কিন্তু হবে না। রিত তোমার ফাঁদে পড়লো, বিদ্যা কিন্তু কখনোই তোমার ফাঁদে পড়বে না। বিদ্যার কিন্তু মেরুদণ্ড আছে। এই কথা শুনে রাজদীপ প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। রাজরূপ, তুমি না বড্ড বাড়াবাড়ি করছো। তখন রাজরূপ বলতে থাকে, আমি সত্যিই বলছি। ঠিক তখনই সেখানে সঞ্জিনী চলে আসে। সে এসে বলতে থাকে, দাদা তাহলে কি আমরা বরণডালা সাজাবো? রাজদীপ তখন গম্ভীর হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা করো, যেভাবে বলেছি ঠিক সেভাবেই ব্যবস্থা করো। আর তোমার বরকে বুঝিয়ে দিও সে যেন আমার ব্যাপার নাক না গলায়। আমি কাকে বাড়িতে আনবো সেটা আমি ঠিক করব। এ কথা বলে রাজদীপ ওইখান থেকে চলে গেলে বাড়ির মেয়েরা সবাই খুশিতে আনন্দে মেতে উঠেছে। বলছে, বিদ্যা বৌদি আসছে, বরণডালা সাজাতে হবে। কিন্তু রাজরূপ গম্ভীর মুখে বলে, দাঁড়াও, বিদ্যাকে আমি চিনি, সে কখনো মাথা নত করবে না। দেখো বিদ্যা কি সিদ্ধান্ত নেয়। ওদিকে দেখা যায় বিদ্যার কাছে রিত সমস্ত কিছুই খুলে বলছে। রিত বলে, বিদ্যা এটা তোমার জন্য না একটা বিরাট সুযোগ। তুমি এটাকে বিয়ে মনে করো না, এটা একটা তুমি নাটকের মঞ্চ মনে করো। সবাই যেখানে সংলাপ বলবে আর তুমি হবে সেই নাটকের লেখিকা। তুমি শুধু নিয়মগুলো পালন করবে। বিদ্যা অবাক হয়ে বলে, আপনার মাথা ঠিক আছে তো? আমি কোনোদিন ওই বাড়িতে যেতে পারবো না। বিদ্যাকে রিত অনেকভাবেই বোঝাতে চেষ্টা করে। বলছে, একবার চলো না, ভাত কাপড় ফুলসজ্জা সব হবে, তারপর আমরা নিজেদের মতো করেই থাকবো। তখন বিদ্যা শক্ত হয়ে বলে, না আমি কখনোই কোনো অভিনয় করতে যাব না। আমি কোনো নাটকের চরিত্রে কোনো খলনায়িকা নই, বুঝতে পেরেছেন? আমি বিদ্যা ব্যানার্জি, আমি আমার সম্মান নিয়ে বাঁচতে চাই। আমি কখনোই বাড়িতে যাব না। এই কথা শুনে রিত হতবাক হয়ে যায়। বিদ্যা তখন আরও বলতে থাকে, শুনুন, একটা কথা না মাথায় ঢুকে রাখুন, ওই বাড়িতে আমি কখনোই যাব না। শাখা সিঁদুর পরে কিছুতেই নয়। তখন রিত বলতে থাকে, শোনো বিদ্যা, তোমাকে না আমার কথা আজ শুনতেই হবে। ওই বাড়িতে গেলেই তুমি সবচেয়ে ভালোভাবে আমার বাবার উপর নজর রাখতে পারবে। ওদের সব গতিবিধি তুমি জানতে পারবে, কে কী করছে, কোন চক্রান্ত চলছে, সব কিছু বুঝতে পারবে তুমি। আর যদি পাল্টাচাল দিতে চাও সেটাও একমাত্র তুমিই পারবে। যা শুনে বিদ্যা চুপ করে দাঁড়িয়ে থাকে। রিত আবার বলতে থাকে, এই কলেজটাকে বাঁচাতে হলে আমার কথাটা তোমাকে মানতেই হবে। তোমাকে ধরে নিতে হবে এটা একটা নাটক, শুধু একটা নাটক। চলো আমার সঙ্গে। কথা শুনেই বিদ্যার মাথায় ভেসে ওঠে রিতের আবেগ কথাগুলো। ওই বাড়িতে গিয়ে সবকিছু সে নজর রাখতে পারবে, সমস্ত কিছু কল্পনা করতে থাকে, আর সে সত্যিটাও সমস্ত কিছু বের করতে পারবে। তখনই বিদ্যা আস্তে আস্তে বলে ওঠে, কিন্তু আমি এভাবে কলেজের সবার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না, পারি না রিত। রিত তখন বলে, না বিদ্যা, সব কিছু তোমার হাতেই রয়েছে, একমাত্র তুমিই পারো এই অন্যায়টা থামাতে।
আজ থেকে তুমি শুধু বিদ্যা ব্যানার্জি নাও, তুমি বিদ্যা চ্যাটার্জি, আর এই নাম নিয়েই তুমি পারবে সত্যিটা সামনে আনতে। কয়েক মুহূর্তে রীতের কথা শুনে বিদ্যা একটু চুপ হয়ে যায়। তখন সে আবার বলতে থাকে, আপনি ঠিক বলেছেন, আমি আপনার কথাটাই মেনে নিলাম। আমাকে যেতেই হবে ওই বাড়িতে। রাজদীপ চ্যাটার্জির মুখোমুখি হব আমিও দেখতে চাই আমাকে দেখে উনি কী করেন। রীত তখন আনন্দে তার মনটা ভরে ওঠে। দুজন একসাথে গিয়ে দাঁড়ায় চ্যাটার্জি বাড়ির সামনে। বাড়ির দরজার সামনে দাঁড়াতেই রীতের বোন চিৎকার করে উঠে বলছে, দাদাভাই তুই এসেছিস। সে দৌড়ে ভিতরে গিয়ে সবাইকেই ডেকে আনে, বলছে, এসো এসো, দেখো কে এসেছে। সঞ্জিনী রীতকে দেখে অবাক হয়ে বলে, সত্যি তুমি এসেছো? রীত তখন শান্ত হয়ে বলে, হ্যাঁ, কিন্তু আমি একা আসিনি। যা শুনে সবাই তো অবাক হয়ে তাকায়, বলছে, কে এসেছে? ঠিক তখনই রীতের পিছন থেকে ধীরে ধীরে বিদ্যা বেরিয়ে আসে। বিদ্যাকে দেখে রীতের মা আনন্দে তার মনটা ভরে ওঠে। কিন্তু রাজদীপ চ্যাটার্জি বিদ্যার দিকে তাকিয়ে মনে মনে খুব রাগ হতে থাকে, চোখে তার আগুন জ্বলছে। সঞ্জিনী খুব খুশি হয়ে বলে, বৌদি এসেছে। রাজদীপ চ্যাটার্জি গম্ভীর গলায় হুকুম দেয়, বাড়িতে বউ এসেছে, বরণ করে ঘরে তুলো, কোনো নাটক নয়। দরজায় দাঁড়িয়ে থাকবে কেন, বরণ করো। যা শুনে সবাই তো হতবাক হয়ে যায়। সঞ্জিনী দ্বিধায় বলে, কিন্তু দাদা, নতুন বউ তো শাখা বলা কিছুই পড়েনি, এই অবস্থায় বরণ করব? রাজদীপ কঠিন স্বরে বলে, যে অবস্থায় আছে সেই অবস্থায় বরণ করো। বিদ্যা তখন বলে, আপনি ঠিক বুঝেছেন তো? আমি প্রফেসর বিদ্যা ব্যানার্জি, বিবি, পিসাই কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক। আপনি সত্যিই আমাকে আপনার ছেলে বউ হিসাবে ঘরে তুলবেন? রাজদীপ তাকিয়ে থাকে বিদ্যার চোখের দিকে, তারপর বলে, হ্যাঁ, আমার ছেলে যখন তোমাকে ভালোবাসে তখন আর আমার কিচ্ছু করার নেই। আমি মেনে নিচ্ছি, বরণ করো। তখন পৃথা খুশিতে বলে ওঠে, তাহলে আমিও বরণ করব। সে সঞ্জিনীকে বলে, যাও বরণডালাটা নিয়ে আসো। সঞ্জিনী আনন্দে বরণডালাটা নিয়ে আসে। পৃথা বিদ্যাকে বরণ করে। বিদ্যা চুপচাপ দাঁড়িয়ে থাকে রোবটের মতো, কোনো অনুভূতি নেই মুখে। তারপর রীতকে বরণ করা হয়। মিষ্টি খাইয়ে দেয় রীতের মা। চোখ ভরে ছেলেদিকে তাকিয়ে বলে, আয় বাবা, ভিতরে আয়। দুধ আলতার থালা এগিয়ে দেওয়া হয় বিদ্যার সামনে। বিদ্যা ধীরে ধীরে পা বাড়ায়, এক পা আরেক পা। রীত ঠিক তার পাশেই হাঁটে। দুজনে একসাথে নতুন জীবনের ভিতরে প্রবেশ করে। এদিকে দেখা যায় বিদ্যা ধীর পায়ে রাজদীপ চ্যাটার্জির সামনে দিয়ে হেঁটে যেতে শুরু করে। রীতের কথাগুলোই ভাবতে থাকে। তার বুকের ভেতরটা অজানা দুশ্চিন্তায় কেঁপে ওঠে আর বলে, আমি কি সত্যি ভুল করছি এখানে এসে? এই প্রশ্নটা বারবার ঘুরপাক খেতে থাকে বিদ্যার মনে। অন্যদিকে কাকুমণিও কিছুই বলতে পারে না। মনে মনে ভাবে, বিদ্যা হঠাৎ কেন ওই বাড়িতে এসে ঢুকলো। রীতের মা বিদ্যাকে নিয়ে যায় রীতের ঘরে। ঘরে ঢুকতে রীতের মা বলে ওঠে, এবার তো জামাকাপড় পাল্টাতেই হবে, তাই না? তখন সঞ্জিনী বলে, দিদি, ফাগুনের জন্য যে বেনারসিটা শাড়িটা আমরা এনেছি সেটা দিলে মনে হয় ভালো হয়, খুব দামি শাড়ি। তখন বিদ্যা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে ওঠে, না না, যেটা যার জন্য রেখা আছে সেটা তার জন্যই থাকুক। সঞ্জিনী অবাক হয়ে বলে, মানে? বিদ্যা তখন শান্ত গলায় বলে, আমি অন্য কারো জিনিস পড়তে পারি না। এ কথা শুনে রীতের বোন ব্যঙ্গ করে বলে ওঠে, তাহলে রঞ্জিত চ্যাটার্জিকে? তাহলে রাজদীপ চ্যাটার্জিও তো অন্য লোক ছিল। অন্যজন বলতে থাকে, বিয়েতে কোথাও তো তোমার কোনো নামই লেখা ছিল না, তবু তো তুমি এ বাড়ির বউ হয়ে এলে। তাহলে অন্য কারো বরকে নিজের বর হিসাবে মেনে নিতে পারলে শাড়িগয়না নিতে কেন আপত্তি থাকবে? এই সময় পৃথা হঠাৎ করে রেগে গিয়ে বলে ওঠে, চুপ করো তোমরা, কথায় কথায় আগুন লাগাচ্ছ না? তারপর পৃথা নরম হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি বিদ্যাকে অন্য একটি শাড়ি এনে দিচ্ছি। সঞ্জিনী তখন বলে, শাঁখা সিঁদুর গয়নাগুলো তো সব রাখা আছে, সেগুলো না হয় পরে নাও। এই বাড়িতে তোমার শ্বশুর আছে, কে জানে তোমাদের সম্পর্ক কেমন হবে। এই কথা শুনে বিদ্যা হঠাৎ থেমে যায়। তার চোখে আগুন জ্বলে ওঠে। বিদ্যা বলে, শুনুন, কি আবার সম্পর্ক হবে? এটা কিন্তু আপনি ঠিক বললেন না। সবটা কি আপনি রাজদীপ চ্যাটার্জিকে বললেন? উনি আপনাদের বড় গুরুজন। এভাবে কথা বলা উচিত হয়নি, উনি শুনলে ভীষণ রেগে যাবেন। তারপর বিদ্যা দুহাত জোর করে বলে, প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমি শাখা পোলা কিছুই পরবো না। রাজদীপ চ্যাটার্জির টাকায় কোনো দামি শাড়ি গয়না এবারে কোনো কিছুই আমি পরতে পারবো না। একথা শুনে সঞ্জিনী সহ সবাই অবাক হয়ে যায়। সঞ্জিনী তখন বিরক্ত হয়ে বলে, তুমি না বড় ঠেস দিয়ে কথা বলো। এই বাড়িতে যখন এসেছো তোমাকে তো সংসার করতেই হবে। বিদ্যা কিছুক্ষণ চুপ করে থাকে, কি বলবে বুঝে উঠতে পারে না। তারপর ধীরে ধীরে বলে, আমি এই বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু এই বাড়ির মতো করে আমি থাকতে পারবো না। আমি যেরকম শাড়ি পরতে অভ্যস্ত আমি ঠিক সেভাবেই থাকবো।
একথা শুনে সঞ্জিনী রেগে গিয়ে বৃদ্ধাকে অভদ্র বলতে যায়। ঠিক তখনই পৃথা এগিয়ে এসে তাকে থামিয়ে দেয়। পৃথা বিদ্যার দিকে তাকিয়ে বলে, আমি জানি বিদ্যা, তোমার না আত্মসম্মান অনেক বেশি। আমরা তোমার আত্মসম্মানে আঘাত দেব না, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের শ্বশুর বৌমার লড়াইটা এই বাড়িতে এনো না। বিসিআই কলেজের যুদ্ধ এখানে চাই না। সঞ্জিনী বলে, তাহলে কিচ্ছু পরবে না? শাড়িও পাল্টাবে না? পৃথা বলে, না, ওর জন্য আলাদা শাড়ি পাঠানো হবে। বিদ্যা আবার হাত জোর করে বলে, মাফ করবেন, আমি কোনো শাড়ি কোনো গয়না পরতে পারবো না, ঠিক সেরকমই থাকবো। সঞ্জিনী তখন প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে, কিন্তু পৃথা আবার তাকে থামিয়ে দেয়। বিদ্যাকে বলে, তুমি ঠিক আমার মতোই নিজের মতো করে সব গুছিয়ে নিতে চাও, কিন্তু মনে রাখো বিদ্যা, তোমাদের শ্বশুর বৌমার লড়াই না এখনও শেষ হয়নি। এই লড়াইয়ের মাঝে যেন আমার ছেলেটা কোনো কষ্ট না পায়। আমার ছেলেটা যদি কষ্ট পায় তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। একথা বলে সবাই ওইখান থেকে চলে যায়। তখন ঘরে একা দাঁড়িয়ে রয়েছে বিদ্যা। বিদ্যার চোখে এসব কথা শুনে জল চলে আসে। বিদ্যা তখন রাজজিৎকে বলে, আমার না এখানে আসা উচিত হয়নি, আমি বড় ভুল করেছি, খুব ভুল করেছি। রিত তখন বলে, কেন এমন কথা বলছো? তুমি কেন এসেছো সেটা মনে করো, তোমার আশাটা তো কোনো ভুল হয়নি। বিদ্যা তখন বলে, না না, আমি বুঝতে পারছি আমার সব কিছু ভুল হয়ে গিয়েছে। যা শুনে রিত তো অবাক হয়ে বিদ্যার দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, বিদ্যা কি রিতের সঙ্গে মানিয়ে নিতে পারবে? রাজদীপকে কি সে উচিত শিক্ষা দিতে পারবে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।